how many verbs are there in this sentence? As you can see, there are two verbs. One is helped, another is solved. এবার দেখো এখানে বেসিক্যালি দুটো পার্ট রয়েছে সেন্টেন্সের, এক একটা পার্টে এক একটা ভার্ব রয়েছে, কারণ ভার্ব ছাড়া সেন্টেন্সের কোনো পার্ট সম্ভব হয় না, মানে মিনিংফুল পার্ট, আর ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সও সম্ভব হয় না। So there are two parts of this sentence. One is if you had helped me, this is one part. Another is I had solved the problem, this is second part. Now the part of the sentence is called phrase. Basically any part of the sentence is called phrase, and meaningful phrase is called clause. Meaningful phrase means যে ফ্রেজের একটা মিনিং স্পষ্ট থাকবে। এবার মিনিং স্পষ্ট হতে গেলে কি দরকার, হোয়াট আর দ্য এসেনশিয়াল থিংস হুইচ হ্যাজ টু বি দেয়ার ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ ক্লিয়ার মিনিং, দ্যাট ইজ ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ভার্ব। অর্থাৎ মিনিংফুল পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ কল্ড ক্লজ, এবং ক্লজে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। যেমন দেখো এখানে একটা সাবজেক্ট রয়েছে ইউ এবং ভার্ব রয়েছে হেল্পড। আবার দেখো এখানে সাবজেক্ট রয়েছে আই এবং ভার্ব কি রয়েছে, ভার্ব রয়েছে সলভড। অর্থাৎ সেন্টেন্সের দুটো ক্লজ রয়েছে এখানে। মিনিংফুল পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ কল্ড ক্লজ। বেসিক্যালি সেন্টেন্সের যে কোনো পার্টকে আমরা ফ্রেজ বলবো। এবার যে ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, দ্য ফ্রেজ কন্টেনিং সাবজেক্ট অ্যান্ড ভার্ব অ্যান্ড বি আর ক্লিয়ার মিনিং ইজ কল্ড ক্লজ। নাও অ্যাজ ইউ ক্যান সি দেয়ার আর টু ক্লজেস। যে ক্লজটা কোনো কন্ডিশন বোঝাবে সেটা কি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে ক্লজটা, সেটা কি, ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে আমার প্রবলেম সলভ করা, এই যে ক্লজটা, এটা ডিপেন্ড করছে কার উপরে, তোমার হেল্প করার উপরে। আমার প্রবলেম সলভ করাটা এটা ডিপেন্ড করছে কোথায়, না তোমার হেল্প করার উপরে। অর্থাৎ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ ইফ ইউ হ্যাড হেল্প মি, দিস ইজ ইউর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যান্ড আই হ্যাড সলভ দ্য প্রবলেম, দিস ইজ ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বেসিক্যালি স্টেট সাম কন্ডিশন, এবং এগুলো কোনো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে স্টার্ট হয়। ইফ, আনলেস, আনটিল, দিস আর বেসিক্যালি সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে যে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যে ক্লজটা শুরু হবে তাকে আমরা কি বলবো, সাবঅর্ডিনেট ক্লজ বলবো। ওকে, এবং সাবঅর্ডিনেট ক্লজটা কি না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো দিস ইজ কল্ড সাবঅর্ডিনেট ক্লজ। স্যার শোনা যাচ্ছে না। দিস ইজ কল্ড সাবঅর্ডিনেট ক্লজ। বাকিটা শুনতে পাচ্ছ সবাই? স্যার কথা কেটে যাচ্ছিল। এখন ঠিক আছে, এখন ক্লিয়ার আসছে? নাও ইট ইজ হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ স্যার এখন ক্লিয়ার আসছে। আচ্ছা দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজ কেন বলে, সাবঅর্ডিনেট ক্লজ বলার কারণ হচ্ছে দ্য ক্লজ হুইচ ইজ স্টার্টেড উইথ সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যে ক্লজটা শুরু হয় তাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজটা বেসিক্যালি কন্ডিশনাল ক্লজ, অর্থাৎ ইট স্টেটস আ কন্ডিশন, এটা একটা কন্ডিশনকে বোঝায়। কি কন্ডিশন না, আমাকে হেল্প করাটা, তুমি হেল্প না করলে আমি প্রবলেমটা সলভ করতে পারতাম না, বা তুমি হেল্প করোনি বলে আমি প্রবলেমটা সলভ করতে পারিনি। সুতরাং কন্ডিশন বোঝাচ্ছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন ইফ দিয়ে স্টার্ট হয়েছে। যখনই কোনো সেন্টেন্সে তুমি দেখবে কোনো একটা ক্লজে একটা কন্ডিশন বোঝাচ্ছে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হয়। এবং জেনারেলি হাউ উইল ইউ আইডেন্টিফাই, জেনারেলি ইট স্টার্টস উইথ এ সাবঅর্ডিনেটিং কনজাংশন লাইক ইফ, আনলেস, আনটিল এটসেট্রা। আর ডিপেন্ডেন্ট ক্লজ সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং প্রিন্সিপাল ক্লজ জেনারেলি সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে স্টার্ট হয়। দ্য ক্লজ হুইচ ইজ স্টার্টেড উইথ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ কল্ড প্রিন্সিপাল ক্লজ। সো হিয়ার আই হ্যাড সলভড দ্য প্রবলেম, দিস ইজ বেসিক্যালি প্রিন্সিপাল ক্লজ। This is basically principal clause. So there are two clauses, one is subordinate clause, another is principal clause. Okay, now both the clauses are written in past tense. As you can see in the sentence, both the clauses are written in past tense, কারণ তুমি আমাকে হেল্প করোনি তাই আমি প্রবলেম সলভ করতে পারিনি। তো আমি এখন কি করছি, আমি এখন রিপেন্টেশন করছি, মানে আমি আফসোস করছি, কাশ তুমি যদি আমাকে হেল্প করতে তাহলে আমি প্রবলেমটা সলভ করতে পারতাম। তো এখন তো আর সেই সুযোগ নেই, অলরেডি দ্য টাইম ইজ ওভার। অর্থাৎ দুটো ক্লসই কিসে আছে, দুটো ক্লসই এখানে পাস্ট টেন্সে আছে, দুটো ক্লসই কিসে আছে, পাস্ট টেন্সে আছে। তো মনে রাখবে যদি দুটো ক্লসই পাস্ট টেন্সে থাকে
if both clauses are in past tense. আমাদের রুলটা কি? রুলটা হচ্ছে if, রুলটা আগে বলে দিই, both clauses are in past tense, if both clauses are in past tense, then subordinate clause should be written in past perfect tense. Past subordinate clause should be written in past perfect tense, and the principal clause should be written in future perfect on the basis of past tense. Future perfect on the basis of past tense. তাহলে দেখো আমাদের বেসিক রুলটা কি, if both the clauses are in past tense, অর্থাৎ যদি দুটো ক্লসই পাস্ট টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লস অর্থাৎ যেটা কোনো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন ইফ, আনলেস, আনটিল এগুলো দিয়ে স্টার্ট হবে, সাবঅর্ডিনেট ক্লস শুড বি রিটেন ইন পাস্ট পারফেক্ট টেন্স। সাবঅর্ডিনেট ক্লসে আমরা কোন টেন্স ব্যবহার করব? সাবঅর্ডিনেট ক্লসে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। Subordinate clause should be written in past perfect tense, and the principal clause should be written in future perfect on the basis of past tense। অর্থাৎ প্রিন্সিপাল ক্লসে আমরা কোন টেন্স ব্যবহার করব? আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব অন দ্য বেসিস অফ পাস্ট টেন্স, অর্থাৎ ফিউচার পারফেক্টটাকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করব। তাহলে টেন্সের ফরম্যাটটা কি হবে? আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। হ্যাড প্লাস V3 is the structure of past perfect tense. Future perfect example কি? I shall have done this, I will have done this। তো বেসিক্যালি will have, shall have এগুলো হচ্ছে ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট বেসিক্যালি will প্লাস হ্যাভ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম হয়। কিন্তু আমরা যখন এর পাস্ট টেন্স ব্যবহার করব, অর্থাৎ ফিউচার পারফেক্টের পাস্ট টেন্স ব্যবহার করব, তো উইলের পাস্ট টেন্স কি হবে? উড হবে। এবার হ্যাভের পাস্ট টেন্স হ্যাড হয়, কিন্তু তোমরা জানো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড নট, ডেয়ার নট এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এবং যে কোনো মডালসের পরে আমরা অরিজিনাল ফর্ম ব্যবহার করি ভার্বের, যার ফলে এখানে হ্যাভ হবে, হ্যাড হবে না। এবং হ্যাভের পরে মেন ভার্বের কোন ফর্ম হয়? থার্ড ফর্ম হয়। গো, ওয়েন্ট, গন, গনটা থার্ড ফর্ম। অর্থাৎ ফিউচার পারফেক্টের পাস্ট ফর্মটা কি? উড প্লাস হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3। অর্থাৎ দেখো এখানে আমাদের প্রিন্সিপাল ক্লজটাকে ঠিক করতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ, ইফ ইউ হ্যাড হেল্প মি আই উড হ্যাভ সলভড, এখানে আই হ্যাড সলভড হবে না, কি হবে? আই উড হ্যাভ সলভড দ্য প্রবলেম। ইফ ইউ হ্যাড হেল্পড মি আই উড হ্যাভ সলভড দ্য প্রবলেম। তাহলে আমাদের পার্ট সিতে প্রবলেম ছিল, কারেক্ট অ্যান্সার আই উড হ্যাভ সলভ দ্য প্রবলেম। তাহলে মনে রাখবে যদি দুটো ক্লজ পাস্ট টেন্সে হয় সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, অর্থাৎ হ্যাড প্লাস V3, এবং প্রিন্সিপাল ক্লজে আমরা ফিউচার পারফেক্টের পাস্ট টেন্স ব্যবহার করব, অর্থাৎ উড হ্যাভ প্লাস V3। বলো সবাই বুঝতে পেরেছো? কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন আস্ক মি। আমি এর উপর আরও কিছু এক্সাম্পল দিচ্ছি।
ধরো বললাম আই হ্যাড গন উইথ ইউ, আই হ্যাড গন উইথ ইউ if you would have, if you would have told me, I had gone with you if you would have told me. আরেকটা সেন্টেন্স দিচ্ছি, if we had a car, we would have reached there on time. ঠিক আছে, নেক্সট সেন্টেন্স, had you helped me, I would have done this. ঠিক আছে, so tell me if there is any problem with these sentences. As you can see, there are three sentences. Which part of the sentence is erroneous? Which sentence is grammatically incorrect? স্যার ফার্স্টের সেন্টেন্সটাতে এররটা আছে তো, ওই ইফ ইউ হ্যাড হতো হ্যাড টোল্ড মি, আর আই উড হ্যাভ গান উইথ ইউ। তাহলে কি হবে বলো? আই উড হ্যাভ গান উইথ ইউ ইফ ইউ হ্যাড টোল্ড মি। ওকে, পরেরটা বলো, নেক্সট সেকেন্ড সেন্টেন্সে কি প্রবলেম আছে? স্যার পরেরটা তো ঠিকই লাগছে আমার। ঠিকই লাগছে, ওকে। নেক্সট থার্ডেরটা বলো, এনি প্রবলেম উইথ থার্ড সেন্টেন্স? স্যার থার্ডটাতে হ্যাডটা কি ইফের জায়গায় ইউজ হয়েছে, ওটাই বুঝতে পারছি না না, কেন। সেন্টেন্সটা কি ঠিক আছে, ঠিক না ভুল সেটা বলো। স্যার এটা ঠিক বুঝতে পারছি না। ওকে, দেখো আমি সেন্টেন্সগুলোকে আলোচনা করছি। দেখো ফার্স্ট যে সেন্টেন্সটা আছে, আই হ্যাড গন উইথ ইউ ইফ ইউ উড হ্যাভ টোল্ড মি, অর্থাৎ তুমি যদি আমাকে বলতে তাহলে আমি তোমার সাথে যেতাম, তো তুমি আমাকে বলনি বলে আমি তোমার সাথে যাইনি। তো এখানে বলছে ইফ ইউ উড হ্যাভ টোল্ড মি, তাহলে এখানে কন্ডিশনাল ক্লজ কোনটা? ইফ ইউ উড হ্যাভ টোল্ড মি, অর্থাৎ এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তুমি বলনি দেখে আমি যাইনি, অর্থাৎ তোমার বলার উপর আমার যাওয়া নির্ভর করছে। সো দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ, দ্য ক্লজ হুইচ ইজ স্টার্টেড উইথ সাবঅর্ডিনেটিং কনজাংশন ইফ ইজ সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এই যে পার্টটা দেখতে পাচ্ছ, পরের পার্টটা, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অ্যান্ড দ্য ক্লজ হুইচ ইজ স্টার্টেড উইথ সাবজেক্ট ইজ কল্ড প্রিন্সিপাল ক্লজ। তো সাবজেক্ট কি না, আই দিয়ে স্টার্ট হয়েছে, সুতরাং এটা কি না, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, এবার দেখো দুটো ক্লজই এখানে পাস্ট টেন্সে আছে, দুটো ক্লজই এখানে কিসে আছে না, দুটো ক্লজই এখানে পাস্ট টেন্সে আছে। এবার দুটো ক্লজ যখন পাস্ট টেন্সে থাকবে তখন আমরা কি জানি না, সাবঅর্ডিনেট ক্লজ আমরা কিসে লিখি না, পাস্ট পারফেক্ট টেন্সে লিখি। দুটো ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তো সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ আমরা কিসে লিখবো, পাস্ট পারফেক্ট টেন্সে লিখবো, আর প্রিন্সিপাল ক্লজ কিসে লিখবো, ফিউচার পারফেক্টের পাস্ট টেন্সে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে ইফ ইউ হ্যাড টোল্ড মি হবে, এখানে আমরা বলবো ইফ ইউ হ্যাড টোল্ড মি, আর প্রিন্সিপাল ক্লজটা হবে ফিউচার পারফেক্টের পাস্ট টেন্সে, অর্থাৎ আই উড হ্যাভ গন উইথ ইউ, আই উড হ্যাভ গন উইথ ইউ। ঠিক আছে, তাহলে দেখো
এরকম কোনো ব্যাপার নেই যে আগে হ্যাড প্লাস ভি থ্রি হবে পরে উড হ্যাভ প্লাস ভি থ্রি হবে, ইট ইজ নট লাইক দ্যাট। সাবঅর্ডিনেট ক্লজ যেখানেই থাক, শুরুতে থাক বা শেষে থাক, সেখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি। আর প্রিন্সিপাল ক্লজ যেখানেই থাক, সেন্টেন্সের আগে থাক বা পরে থাক, সেখানে সবসময় ফিউচার পারফেক্টের পাস্ট টেন্স হবে অর্থাৎ উড হ্যাভ প্লাস ভি থ্রি হবে। নেক্সট দেখো সেকেন্ড সেন্টেন্সে আসছি। ইফ উই হ্যাড এ কার উই উড হ্যাভ রিচড দেয়ার অন টাইম। যদি আমার কাছে গাড়ি থাকতো তাহলে আমি সেখানে টাইমে পৌঁছতে পারতাম। যদি আমাদের কাছে গাড়ি থাকতো আমরা টাইম মতো পৌঁছতে পারতাম। অর্থাৎ এখানে সাবঅর্ডিনেট ক্লজ কি আছে? ইফ উই হ্যাড এ কার। আর প্রিন্সিপাল ক্লজটা কি? প্রিন্সিপাল ক্লজটা উই উড হ্যাভ রিচড দেয়ার অন টাইম। দেখো প্রিন্সিপাল ক্লজে এখানে আমরা ফিউচার পারফেক্টের পাস্ট টেন্স ব্যবহার করছি। দেখো উড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ আমাদের ঠিক আছে, ফিউচার পারফেক্টের পাস্ট টেন্সে আমরা ব্যবহার করছি। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজে আমাদের পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হয়। পাস্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট কি? হ্যাড প্লাস ভি থ্রি। এখানে হ্যাড তো আছে, বাট হোয়াট অ্যাবাউট ভি থ্রি? হোয়ার ইজ ভি থ্রি? কোনো মেন ভার্বের থার্ড ফর্ম তো নেই। সো ইজ দ্যাট ইন পাস্ট পারফেক্ট টেন্স? এটা কি পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে? Is that written না in past স্যার, perfect tense? No. না। Instead of writing in past perfect tense, it is written in simple past tense. তাহলে past perfect tense এ যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আগে অক্সিলারি ভার্ব হিসাবে একটা হ্যাড দিতে হবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম। এখানে মেন ভার্বটা কি? মেন ভার্বটা তো হ্যাভ। হ্যাভটা তো এখানে মেন ভার্ব, আছে মানে কি হ্যাভ। তো হ্যাভের থার্ড ফর্ম কি হয়? হ্যাভ হ্যাড হ্যাড। অর্থাৎ এখানে আরেকটা হ্যাড দিতে হবে। সো ইট ইজ দ্য ইউজ অফ ডবল হ্যাড ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্সে আমরা ডবল হ্যাড কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। তাহলে ইফ উই হ্যাড হ্যাড এ কার উই উড হ্যাভ রিচড দেয়ার অন টাইম। তো গ্রামাটিক্যালি এটা হচ্ছে অ্যাকচুয়াল সেন্টেন্স। যদি তুমি সাবঅর্ডিনেট ক্লসে পাস্ট পারফেক্ট লেখো তাহলে প্রিন্সিপাল ক্লসে তোমাকে ফিউচার পারফেক্টের পাস্ট টেন্স লিখতে হবে। এটা হচ্ছে ইউজেস অফ ডবল হ্যাড। দেখো ডবল হ্যাডের ইউজ আমরা আরও অনেক জায়গায় করে থাকি। ধরো এই যে হ্যাভ, হ্যাভ মানে কি? হ্যাভ মানে অনেক কিছু হয়। হ্যাভ মানে আছে, হ্যাভ মানে লাঞ্চ ডিনার এগুলো হয়। ধরো প্লিজ হ্যাভ এ কাপ অফ টি মানে আই এম অফারিং ইউ টু হ্যাভ এ কাপ অফ টি। আই এম হ্যাভিং মাই লাঞ্চ, আমি আমার খাবারটা খাচ্ছি। আগে আমরা ওল্ড ফ্যাশন ইংলিশে কি বলতাম? আই এম ইটিং মাই লাঞ্চ। বাট এখন আমরা কি বলি মডার্ন ইংলিশে? আই এম হ্যাভিং মাই লাঞ্চ। আই এম হ্যাভিং মাই লাঞ্চ মানে আমি আমার লাঞ্চ করছি এখন, আমি লাঞ্চটা জাস্ট কমপ্লিট করেছি। আই জাস্ট হ্যাভ হ্যাড মাই লাঞ্চ আমরা বলি না? আই জাস্ট হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, আমরা বলি তো আই জাস্ট হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। তো এই জাস্ট হ্যাভ হ্যাড মাই লাঞ্চে এই হ্যাভটা কি? এই হ্যাভটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আর এই যে হ্যাডটা আছে এটা কি? এটা হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম, ভি থ্রি অফ দ্য মেন ভার্ব হ্যাভ। ঠিক আছে, আই জাস্ট হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, ভি থ্রি অফ দ্য মেন ভার্ব হ্যাড। অর্থাৎ এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি যেখানে হ্যাভটা মেন ভার্ব। এটাই যদি আমরা পাস্ট পারফেক্টে বলি যে আমি লাঞ্চ করে তারপর স্কুলে গেছিলাম, ধরো বললাম আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল আফটার আই হ্যাড হ্যাড মাই লাঞ্চ। অর্থাৎ লাঞ্চ করার পরে আমি স্কুলে গেছিলাম। আই ওয়েন্ট টু স্কুল আফটার আই হ্যাড হ্যাড মাই লাঞ্চ। অর্থাৎ লাঞ্চ করার পরে আমি স্কুলে গেছিলাম। আই ওয়েন্ট টু স্কুল আফটার আই হ্যাড হ্যাড মাই লাঞ্চ। তাহলে এই ওয়েন্ট টু স্কুল, ওয়েনটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। ওয়েনটা কোন টেন্সে আছে? ওয়েনটা পাস্ট টেন্সে আছে। আর এখানে আই হ্যাড হ্যাড মাই লাঞ্চ এটাও পাস্ট টেন্সে। তো দুটো অ্যাকশন পাস্টে থাকলে আমরা জানি যে অ্যাকশনটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হয় এবং যেটা পরে হয় সেটা আমরা কি করি না সেটা মানে সিম্পল পাস্ট টেন্সে হয়। তো এখানে আগে কি হয়েছে? আগে আমি লাঞ্চ করেছি তারপরে আমি স্কুলে গেছি। তো আই ওয়েন্ট টু স্কুল আফটার আই হ্যাড হ্যাড মাই লাঞ্চ। সো দিস ইজ দ্য ইউজেস অফ ডবল হ্যাড। অর্থাৎ যখন হ্যাভটা মেন ভার্ব হিসাবে ব্যবহার করছি এবং সেটা পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে তখন আমরা ডবল হ্যাড ব্যবহার করি। তাহলে এই সেন্টেন্সেও আমরা একই রকমভাবে আমরা কি করেছি না ডবল হ্যাড ব্যবহার করেছি যেহেতু পাস্ট পারফেক্টে হচ্ছে।
এবার দেখো এই সেন্টেন্সটাকে আরেকভাবে লেখা যায়। যদি আমরা প্রথম যে পার্টটা আছে, প্রথম পার্টটাকে আমরা যদি সিম্পল পাস্টে লিখি, অর্থাৎ আমি যদি এরকম বলি, ইফ উই হ্যাড এ কার, ইফ উই হ্যাড এ কার, হ্যাডটা কি হ্যাভের পাস্ট টেন্স, যদি এখানে আমরা সিম্পল পাস্টে বলি তখন আমাদের এখানে বলতে হবে উই উড রিচ, উডের পরে মেন ভার্বের অরিজিনাল ফর্ম হয়, উই উড রিচ দেয়ার অন টাইম। অর্থাৎ যদি এখানে আমরা হ্যাড বলি অর্থাৎ সিম্পল পাস্ট বলি, তখন এখানেও আমরা সিম্পল ফিউচারের পাস্ট টেন্স ব্যবহার করব, তখন ফিউচার পারফেক্টের পাস্ট টেন্স নয়, সিম্পল ফিউচারের পাস্ট টেন্স। অর্থাৎ এখানে যদি আমরা হ্যাড এ কার বলি তখন আমরা উই উড রিচ অর্থাৎ উইলের পাস্ট টেন্স উড। ঠিক আছে, এখানে কিন্তু উডটাই হবে, অন্য কিছু হবে না। অর্থাৎ আমরা যদি এখানে উড হ্যাভ বলি, উড হ্যাভ বললে সেক্ষেত্রে আমাদের ডবল হ্যাড এদিকে বলতে হবে, আর যদি এখানে আমরা শুধু উড বলি তখন আমরা সিঙ্গেল হ্যাডেই কিন্তু বলতে পারবো। অর্থাৎ সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ যদি সিম্পল পাস্টে থাকে তাহলে প্রিন্সিপাল ক্লসে আমরা কি করব, প্রিন্সিপাল ক্লসে আমরা সিম্পল ফিউচারের পাস্ট টেন্স ব্যবহার করব। তো এটাকেও তোমরা নোট করে রাখো। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যেটা এসসি, এটা যদি সিম্পল পাস্ট টেন্সে থাকে, এটা যদি সাবঅর্ডিনেট ক্লজটা যদি সিম্পল পাস্ট টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লজটা সিম্পল পাস্ট টেন্সে থাকলে আমরা প্রিন্সিপাল ক্লজটায় কি করব, প্রিন্সিপাল ক্লজটায় আমরা উড অর্থাৎ সিম্পল ফিউচারের পাস্ট টেন্স ব্যবহার করব, সিম্পল ফিউচারের পাস্ট টেন্স আমরা ব্যবহার করব। বলো, এনি কোয়েশ্চেন? সবাই বুঝতে পেরেছো ডিফারেন্সটা কি দুটোর মধ্যে? বলো, কেউ কিছু জিজ্ঞেস করছিলে? স্যার হ্যাঁ বলো, স্যার হ্যাঁ বলো। বলছি যে স্যার তাহলে এরর কারেকশন দিলে কোন সেন্টেন্সটা কারেক্ট হবে, মানে দুটো সেন্টেন্সই তো হতে তোমাকে পারে। তো তোমাকে তো অ্যাট এ টাইম দুটো সেন্টেন্স দেবে না, যে কোনো একটা সেন্টেন্সই দেবে। তো যদি প্রথম সেন্টেন্সটা যেটা আমি দিয়েছি যদি সেটা থাকে, ইফ উই হ্যাড এ কার উই উড হ্যাভ রিচড দেয়ার, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যদি এটা থাকে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টে কোন পার্টটাকে আন্ডারলাইন করা আছে বা কোন পার্টটাকে হাইলাইট করা আছে। যদি উড হ্যাভটা হাইলাইট করা থাকে তখন দেখতে হবে ওর অপশানগুলো কী আছে। যদি উড হ্যাভের পরিবর্তে উড থাকে সেক্ষেত্রে উই উড, সেক্ষেত্রে রিচড হবে না, উই উড রিচ। এবার যদি তোমার ইফ উই হ্যাড এ কার এইটাকে হাইলাইট করা থাকে, অর্থাৎ এই পার্টটাকে বলছে উড হ্যাভ প্লাস রিচটি হবে, তো সেক্ষেত্রে দেখতে হবে এখানে ডবল হ্যাডওয়ালা অপশন কোনটা রয়েছে। ঠিক আছে, একসঙ্গে দুখানা পার্টকে তো তুমি চেঞ্জ করতে পারবে না, আমি তোমাকে একসাথে দুটোই বলে দিলাম, এবার কোশ্চেনে তোমাকে যে পার্টে দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ স্যার। এবার দেখো পরের সেন্টেন্সটা, হ্যাড ইউ হেল্পড মি আই উড হ্যাভ ডান দিস। এটা কিন্তু অনেকটা প্রথম সেন্টেন্সটার মতো, আমি একদম প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ইফ ইউ হ্যাড হেল্প মি আই উড হ্যাভ সলভ মাই প্রবলেম, তো এখানে অনেকটা সেরকম যে হ্যাড ইউ হেল্প মি আই উড হ্যাভ ডান দিস। তো এই হ্যাড ইউ এটা কোথা থেকে এলো, এই হ্যাড ইউর অরিজিনটা কি? দেখো আমি আলাদা করে এটা পরের পেজে লিখছি। অ্যাকচুয়াল সেন্টেন্সটা যদি আমি দেখি, অ্যাকচুয়াল সেন্টেন্সটা হচ্ছে ইফ ইউ had helped me, if you had helped me I would have solved the problem, if you had helped me I would have solved the problem। তো এখানে ইফ ইউ হ্যাড হেল্প মি বলেছে, তো এবার এই ইফ ওয়ালা যে ক্লজটা সেটা কি, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কেন? কারণ এটা ইফ অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে স্টার্ট হয়েছে। এবার অ্যাজ পার গ্রামাটিক্যাল রুল যদি আমরা সাবঅর্ডিনেট ক্লজ থেকে ইফকে সরাতে চাই, আবার বলছি, ইফ উই ওয়ান্ট টু রিমুভ ইফ ফ্রম সাবঅর্ডিনেট ক্লজ দেন উই হ্যাভ টু অ্যাপ্লাই পার্শিয়াল ইনভার্সন রুল। তখন আমরা কি করব না, পার্শিয়াল ইনভার্সন রুল অ্যাপ্লাই করব। অর্থাৎ পার্শিয়াল ইনভার্সন রুলটা কি, পুটিং দ্য অক্সিলারি ভার্ব বিফোর সাবজেক্ট ইজ কল্ড পার্শিয়াল ইনভার্সন রুল। অর্থাৎ এই ইফকে সরাতে গেলে আমাদের এই অক্সিলারি ভার্বটাকে ইফের জায়গায় বসাতে হবে। তখন আমরা বলবো
had you helped me, had you helped me, I would have solved the problem. Had you helped me, I would have solved the problem. অর্থাৎ এই had you, it is equivalent to if you had. আবার বলছি, this had you is equivalent to if you had. অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ থেকে আমরা যদি if কে সরাতে চাই, তাহলে আমরা কি করব না অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে বসাবো। তাহলে এখানে এই সেন্টেন্সেও আমাদের একই রকম আমরা ব্যবহার করেছি, সে হ্যাড ইউ হেল্প মি, দিস হ্যাড ইউ ইজ ইকুইভ্যালেন্ট টু ইফ ইউ হ্যাড, দিস হ্যাড ইউ ইজ ইকুইভ্যালেন্ট টু ইফ ইউ হ্যাড। সো দিস সেন্টেন্স ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে এর রুলটা আমি বলে দিচ্ছি, তোমরা নোট করে নাও। টু রিমুভ if, to remove if from subordinate clause, to remove if from subordinate clause, we have to use partial inversion rule. We have to use partial inversion rule. That is, auxiliary verb should be written before subject. Auxiliary verb should be written before subject. অর্থাৎ to remove if from subordinate clause, we have to use partial inversion rule, that is auxiliary verb should be written before subject. অর্থাৎ auxiliary verb কে আমরা কোথায় লিখছি? auxiliary verb কে আমরা সাবজেক্টের আগে লিখছি। অর্থাৎ মনে রাখবে যে putting the verb before subject is called inversion. সাবজেক্টের পূর্বে সাবজেক্টের আগে ভার্বকে লেখার অর্থই হলো ইনভার্সন রুল। এবার যদি আমরা কেবলমাত্র অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে লিখি, সেটা হচ্ছে পার্শিয়াল ইনভার্সন রুল। আর যদি অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব দুটোকেই আমরা সাবজেক্টের আগে লিখি, সেটা হচ্ছে কমপ্লিট ইনভার্সন রুল। তো যদি সাবঅর্ডিনেট ক্লজ থেকে আমরা ইফকে সরাতে চাই, সেক্ষেত্রে আমাদের পার্শিয়াল ইনভার্সন রুলকে অ্যাপ্লাই করতে হবে। তো পার্শিয়াল ইনভার্সন রুল মিনস পুটিং দ্য অক্সিলারি ভার্ব বিফোর সাবজেক্ট। তো সেদিক থেকে দেখলে এটা ঠিক আছে। বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? এনি কোয়েশ্চেন, এনিওয়ান? এনি কোয়েশ্চেন? ওকে, তাহলে আমরা টাইপ 1 প্রথম ধরনের কোয়েশ্চেনটা দেখলাম, এবং এর মধ্যে কি কি আরো ভ্যারাইটি থাকতে পারে সেটাও আমরা দেখলাম। নেক্সট আমরা টাইপ 2 তে যাচ্ছি, সিকোয়েন্স অফ টেন্স, সেকেন্ড টাইপ অফ কোয়েশ্চেন, টাইপ 2। ধরো একটা সেন্টেন্স লিখছি, আই শ্যাল নট গো টু অফিস if it will rain, if it will rain. Second sentence, if you will come here, we will have a lot of fun.
বলো সেন্টেন্স দুটো ঠিক আছে? আর দ্য কারেক্ট সেন্টেন্স? বলো, এনি প্রবলেম, এনি কোয়েশ্চেন হিয়ার? বলো, কেউ কোনো অ্যান্সার দেবে? স্যার ফার্স্ট এডটা ইফ ইট রেইনস হবে না? ইফ ইট রেন্স, ওকে। স্যার ইফ ইট রেন্স আই শ্যাল নট গো টু দ্য অফিস হতে পারে। দেখো এখানে দেখতে পাচ্ছ যে দুটো ক্লজ রয়েছে। একটা হচ্ছে আই শ্যাল নট গো টু অফিস ইফ ইট উইল রেন, যদি বৃষ্টি হয় কালকে, বা যদি বৃষ্টি হয় তাহলে আমি অফিস যাব না। অর্থাৎ সেন্টেন্সের দুটো ক্লজ রয়েছে এখানে। দেয়ার আর টু পার্টস অফ দিস সেন্টেন্স। তো এখানে প্রথম পার্টটা, আই শ্যাল নট গো টু অফিস ইফ ইট উইল রেন, তাহলে এখানে দুটো ক্লজই ফিউচার টেন্সে রয়েছে। এবং সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? যেটা ইফ দিয়ে স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সিমিলারলি, আই উইল কাম হেয়ার, সরি, if you will come here, এটা ইফ হবে। ইফ ইউ উইল কাম হেয়ার উই উইল হ্যাভ এ লট অফ ফান। তাহলে ইফ ইউ উইল কাম হেয়ার, তাহলে এটা কি? এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর উই উইল হ্যাভ এ লট অফ ফান, সো দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। এবার দেখো দুটো ক্লজই কোন টেন্সে রয়েছে? দুটো ক্লজই পাস্ট টেন্সে রয়েছে, সরি ফিউচার টেন্সে রয়েছে। তো দুটো ক্লজ যদি ফিউচার টেন্সে থাকে তাহলে গ্রামাটিক্যাল রুল কি ফলো হবে? আগে আমি রুলটা বলে দিচ্ছি। if both clauses are in future tense, if both clauses are in future tense, then subordinate clause should be written, then subordinate clause should be written in simple present tense. মনে রাখবে, যদি দুটো ক্লজই ফিউচার টেন্সে থাকে, ইফ বোথ ক্লজেস আর রিটেন ইন ফিউচার টেন্স, দেন সাবঅর্ডিনেট ক্লজ, যেটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে সেই ক্লজটা কোথায় হবে? সেই ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। সাবঅর্ডিনেট ক্লজ শুড বি রিটেন ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে দেখো, আই শ্যাল নট গো টু অফিস ইফ ইট উইল রেন, এই উইলটা হবে না, ইফ ইট রেনস। আই শ্যাল নট গো টু অফিস ইফ ইট রেনস। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হবে? ইফ ইট রেইনস হবে। পরেরটা, ইফ ইউ উইল কাম হেয়ার উই উইল হ্যাভ এ লট অফ ফান। ইফ ইউ কাম হেয়ার, ডোন্ট সে ইফ ইউ উইল কাম হেয়ার, ইফ ইউ কাম হেয়ার উই উইল হ্যাভ এ লট অফ ফান। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? কারোর কোনো কোয়েশ্চেন থাকলে জানাবে। তাহলে এবার আমরা টাইপ 3 তে যাচ্ছি, নেক্সট টাইপ অফ কোয়েশ্চেন। সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার।
ওকে, তাহলে টাইপ 3 তে যাচ্ছি। একটা সেন্টেন্স আমি লিখছি আগে। বললাম যে I shall stay here. I shall stay here unless you return. I shall stay here unless you return. আরেকটা সেন্টেন্স বলছি। Until you prepare properly, you cannot succeed. ঠিক আছে, বলো তো এই দুখানা সেন্টেন্স ঠিক আছে? Are these two sentences are correct? বলো। আমি এর সাথে আরেকটা সেন্টেন্স দিচ্ছি। Until you until you do not come here, I shall wait for you. বলো এই তিনটে সেন্টেন্সে কি প্রবলেম আছে, যদি কোনো প্রবলেম থাকে, আর যদি ঠিক থাকে সেক্ষেত্রে নো এরর। তো বলো কি হবে অ্যান্সার? বলো কেউ কোনো অ্যান্সার দেবে? শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। বলো কি অ্যান্সার হবে, ট্রাই করো অ্যাটলিস্ট। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলো, এই সেন্টেন্সের দুটো পার্ট আছে, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, কোনটা প্রিন্সিপাল ক্লজ হবে? স্যার আনলেস থেকে যে পার্টটা সেটা তো সাবঅর্ডিনেট ইয়েস, পার্ট যে হচ্ছে, কোনো unless আর কন্ডিশনাল বাকি দুটো principal। পার্টটা সাবঅর্ডিনেট ক্লজ, আনলেস দিয়ে বা আনটিল দিয়ে যেটা শুরু হচ্ছে সেটা সাবঅর্ডিনেট ক্লজ, আর যেটা
সাবজেক্ট দিয়ে স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবার দেখো আনলেস এবং আনটিল এদের ব্যবহার করার কিছু নিয়ম আছে। আমরা কোথায় আনটিল ব্যবহার করব, কোথায় আনলেস ব্যবহার করব, আমরা যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারি না। বেসিক্যালি আনলেস আনটিল এগুলো হচ্ছে কন্ডিশনাল কনজাংশন। এগুলো কি না, দিস আর কন্ডিশনাল কনজাংশন। নাও দেয়ার আর টু টাইপস অফ কন্ডিশন। কন্ডিশন দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাকশন কন্ডিশন আর একটা হচ্ছে টাইম কন্ডিশন। কন্ডিশন দু রকমের হয়, একটা অ্যাকশন কন্ডিশন, একটা টাইম কন্ডিশন। যদি অ্যাকশন কন্ডিশন হয় সেক্ষেত্রে আমরা আনলেসকে ব্যবহার করব, আর যদি টাইম কন্ডিশন হয় তাহলে আমরা আনটিলকে ব্যবহার করব। ফর এক্সাম্পল যদি তুমি ভালো করে প্রিপারেশন না নাও তাহলে পরীক্ষায় পাশ করতে পারবে না। অর্থাৎ তোমার পরীক্ষায় পাশ করাটা কার উপর ডিপেন্ড করছে, তোমার প্রিপারেশন নেওয়ার উপরে। তাহলে প্রিপারেশন নেওয়াটা এটা কি টাইম কন্ডিশন না অ্যাকশন কন্ডিশন, বলো? এটা কি কন্ডিশন? এটা একটা অ্যাকশন স্যার কন্ডিশন। অ্যাকশন কন্ডিশন। অ্যাকশন কন্ডিশন, কারণ এটা তোমার প্রিপারেশন নেওয়াটা একটা কাজ, অ্যাকশন কন্ডিশন। তো এক্ষেত্রে আমরা আনলেস ব্যবহার করব, আনটিল ব্যবহার করব না। কিন্তু বললাম যতক্ষণ না সে ফিরে আসছে আমি এখানে ওয়েট করব। আই শ্যাল ওয়েট হিয়ার আনলেস শি রিটার্নস। অর্থাৎ যতক্ষণ না সে ফিরে আসছে আমি এখানে ওয়েট করব। তো আমার এখানে ওয়েট করাটা এটা একটা কি, যতক্ষণ না, অর্থাৎ একটা সময়ের উপর কন্ডিশন, অর্থাৎ টাইম কন্ডিশন। সুতরাং আনটিল যেটা, আনটিলটা হচ্ছে টাইম কন্ডিশন। কি বললাম বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। তাহলে দেখো কন্ডিশন দু রকমের হয়, একটা অ্যাকশন, একটা হচ্ছে টাইম। তো অ্যাকশন কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আনলেস, আর টাইম কন্ডিশনের ক্ষেত্রে আনটিল। আমি লিখে দিচ্ছি এখানে, আনটিল এটাকে আমরা ব্যবহার করি টাইম কন্ডিশনের ক্ষেত্রে, আর আনলেস এটাকে আমরা ব্যবহার করি অ্যাকশন কন্ডিশনের ক্ষেত্রে। আনটিলকে আমরা ব্যবহার করব টাইম কন্ডিশনের ক্ষেত্রে, আর আনলেসকে আমরা ব্যবহার করব অ্যাকশন কন্ডিশনের ক্ষেত্রে। তাহলে দেখো আই শ্যাল স্টে হেয়ার আনলেস ইউ রিটার্ন, অর্থাৎ আমি এখানে কতক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ না তুমি ফিরে আসবে। অর্থাৎ এখানে টাইম কন্ডিশনকে বোঝাচ্ছে, হেয়ার দ্য কন্ডিশন ইজ রিলেটেড টু টাইম, দ্যাটস ওয়াই এখানে আমরা আনলেস বলবো না, আমরা এখানে কি বলবো, এখানে আমরা আনটিল বলবো। সিমিলারলি আনটিল ইউ প্রিপেয়ার প্রপারলি ইউ ক্যান নট সাকসিড, অর্থাৎ তুমি যদি ভালো করে প্রিপারেশন না নাও তুমি সাকসেসফুল হবে না। অর্থাৎ তোমার সাকসেস পাওয়াটা ডিপেন্ড করছে কার উপরে, তোমার প্রিপারেশন নেওয়ার উপরে। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে অ্যাকশন কন্ডিশন। তাহলে এখানে আনটিল হবে না, এখানে কি হবে, এখানে আনলেস হবে। আনলেস ইউ প্রিপেয়ার প্রপারলি ইউ ক্যান নট সাকসিড। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার 3 নম্বর সেন্টেন্সটা বলো, থার্ড সেন্টেন্সটা ঠিক আছে না নেই? স্যার ডু নটটা হবে না তো আনটিল Yes, আছে। yes, yes. Because unless until these are negative conjunction, so we should not use any other negative word in that particular part of the sentence having unless or until. তাহলে মনে রাখবে these are negative conjunction, এটাও মনে রাখবে এর সাথে। Unless, until are negative conjunction. These are negative conjunction. So we should not use any other negative word in
that part of sentence having unless or until, অর্থাৎ সেন্টেন্সের যে পার্টে আনলেস আর আনটিল থাকবে আমরা সেই পার্টে অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করব না। উই শুড নট অ্যাপ্লাই এনি আদার নেগেটিভ ওয়ার্ড ইন দ্যাট পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাভিং আনলেস আর আনটিল। তাহলে এখানে দেখো আনটিল ইউ ডু নট কাম হেয়ার, এটা হবে না। আনটিল ইউ কাম হেয়ার, যদি নট আমরা ব্যবহার না করি তাহলে ডু এরও কোনো প্রয়োজন নেই, কারণ আমরা তো ডু ভার্বের সাথেই নটটাকে ব্যবহার করি, যার ফলে আনটিল ইউ কাম হেয়ার আই শ্যাল নট, আনটিল ইউ কাম হেয়ার আই শ্যাল ওয়েট ফর ইউ। ঠিক আছে, বুঝতে পারলে? বলো, এনি কোয়েশ্চেন? কারোর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তাহলে আমাদের টাইপ 3টা হলো, 3 নম্বর টাইপ আমরা দেখলাম। নেক্সট টাইপে আসছি তাহলে। টাইপ 4, লেখো, আমি সেন্টেন্স দিচ্ছি কিছু। He is running as if he is mad. He is running as if he is mad. He was running as if he was mad. বলো, এই দুটো সেন্টেন্স ঠিক আছে? আর দে কারেক্ট? বলো, কেউ ট্রাই করতে চাইলে বলো। দেখো, আমি বলে দিচ্ছি তাহলে, তোমরা তো কেউ অ্যান্সার দিলে না। দেখো, এই সেন্টেন্সের দুটো পার্ট, একটা হচ্ছে হি ইজ রানিং আর হি ওয়াজ রানিং, আর একটা হচ্ছে হি ইজ ম্যাড আর হি ওয়াজ ম্যাড। অর্থাৎ প্রথম সেন্টেন্সের মিনিং ও এরকমভাবে দৌড়াচ্ছে যে দেখে মনে হচ্ছে ও পাগল, অর্থাৎ ও পাগলের মতো দৌড়াচ্ছে। আর সেকেন্ড সেন্টেন্সটা ও পাগলের মতো দৌড়াচ্ছিল, ও এমনভাবে দৌড়াচ্ছিল দেখে মনে হচ্ছিল পাগল। অর্থাৎ এখানে এই সেন্টেন্সে যে আমরা দুটো পার্ট রয়েছে, দুটো পার্টকে জয়েন করছি অ্যাজ ইফ দিয়ে। তো অ্যাজ ইফ বেসিক্যালি সেন্টেন্সের দুটো পার্টকে জয়েন করে। সেই দুটো পার্ট কি বোঝায়? একটা হচ্ছে হি ইজ রানিং বা হি ওয়াজ রানিং, অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি হচ্ছিল, অর্থাৎ রিয়াল অ্যাকশন। আর
অ্যাজ ইফের পরে যে পার্টটা সেটা হচ্ছে আমাদের ইমাজিনেশন, অর্থাৎ ইমাজিনারি অ্যাকশন। সেটা হচ্ছে ইমাজিনারি অ্যাকশন। এবার দেখো, যখন এরকম অ্যাজ ইফ দিয়ে দুটো অ্যাকশন যুক্ত থাকবে, তো সেক্ষেত্রে আমরা কি দেখব? সেক্ষেত্রে আমরা ভার্ব দেখব। স্যার ভার্ব অফ রিয়াল অ্যাকশন, হ্যাঁ বলো। স্যার এটা কি হি ইজ রানিং অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড হবে? ইয়েস, কারেক্ট। আর এখানে আমরা দেখব ভার্ব অফ ইমাজিনারি অ্যাকশন। দেখো, রিয়াল অ্যাকশনের ভার্বটা যদি ইজ অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকে, যদি রিয়াল অ্যাকশনের ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আমরা ইমাজিনারি অ্যাকশনে কি ব্যবহার করব? ইমাজিনারি অ্যাকশনে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব, এবং সিম্পল পাস্ট টেন্স শুধু নয়, আমরা সিম্পল পাস্ট টেন্সে আমরা ওয়াজও ব্যবহার করি। এখানে ওয়াজ হবে না, এখানে ওয়্যার হবে। কিন্তু যদি রিয়াল অ্যাকশনের ভার্বটা পাস্ট টেন্সে থাকে, যেমন এখানে হি ওয়াজ রানিং, তাহলে ইমাজিনারি অ্যাকশনে আমরা কি ব্যবহার করব? ইমাজিনারি অ্যাকশনে আমরা ব্যবহার করব, যদি রিয়াল অ্যাকশনের ভার্বটা পাস্টে থাকে, তাহলে ইমাজিনারি অ্যাকশনে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তাহলে এখানে দেখো, হি ওয়াজ রানিং পাস্ট টেন্সে রয়েছে, অ্যাজ ইফ হি হ্যাড বিন ম্যাড, অ্যাজ ইফ হি হ্যাড বিন ম্যাড। তাহলে এখানে প্রথম সেন্টেন্সটা হি ইজ রানিং অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড হবে, আর দ্বিতীয়টা হি ওয়াজ রানিং অ্যাজ ইফ হি হ্যাড বিন ম্যাড। নোট করে নাও, লিখে নাও কোয়েশ্চেনটা, যেটা কোয়েশ্চেনটা তুমি করলে আরেকবার বলো। বলছি স্যার হি ওয়াজ হওয়ার কথা, সেখানে ওয়্যার কেন হলো? আচ্ছা, ওয়ার কেন হলো? দেখো, গুড কোয়েশ্চেন। দেখো, জেনারেলি আমরা সিম্পল পাস্ট টেন্সে ওয়াজটাই বলি, হি ওয়াজই বলি, কিন্তু যখন ইমাজিনেশন থাকবে কোনো কিছু, ইমাজিনেশনের ক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করব। ইমাজিনারি সেন্টেন্সে আমরা ওয়্যার ব্যবহার করি। যেমন তোমরা দেখেছো যে ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই, আমরা বলি না ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই, তো আই এর সঙ্গে তো জেনারেলি ওয়াজ হয়, আমরা ওয়্যার কেন বলি? ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি আই উড ডু দিস। তাহলে ইমাজিনেশন, যে জিনিসটা তুমি নও বা আমি নই, আমি যদি সেটাকে কল্পনা করি যে আমি সেই জায়গায় রয়েছি, তো সেক্ষেত্রে আমরা ওয়্যারটাকেই ব্যবহার করবো, ওয়াজ ব্যবহার করবো। এটা গ্রামাটিক্যাল রুল, ঠিক আছে? নেক্সট দেখো, আমরা পরের টাইপে আসছি। বুঝতে পারলে তুমি? তোমার কনসেপ্ট ক্লিয়ার হলো, যেটা জিজ্ঞাসা করছিলে? এটা তোমাকে মনে রাখতে হবে। এটা ইমাজিনেশনের ক্ষেত্রে তুমি পড়েছিলে আগে, ইমাজিনেশনের ক্ষেত্রে আমরা জেনারেলি ওয়ার্ডটাকেই ব্যবহার করে থাকি। ঠিক আছে স্যার, বুঝেছি। ওকে, নেক্সট আমরা আসছি টাইপ 5 এ। টাইপ 5, একটা সেন্টেন্স আমি লিখছি। The judge had given the decision after he had studied the case. The judge had given the decision after he had studied the case. বলো, সেন্টেন্স ঠিক আছে? দুটো সেন্টেন্স, এই সেন্টেন্সটা ঠিক আছে? স্যার ফার্স্টটা সিম্পল পাস্ট টেন্স হবে তো, দ্য জাজ গেভ দ্য ডিসিশন। ইয়েস, ভেরি গুড। কারণ এখানে দেখো, এই সেন্টেন্সে দুটো ভার্ব আছে, দ্য হ্যাড গিভেন আর একটা স্টাডিড, হ্যাড স্টাডিড, দুটোই এখানে সিম্পল পাস্টে আছে। কিন্তু তুমি দেখো ব্যাপারটা, যে দ্য জাজ হ্যাড গিভেন দ্য ডিসিশন আফটার হি হ্যাড স্টাডিড দ্য কেস, অর্থাৎ এখানে আগে সে কেসটাকে স্টাডি করেছে,
তারপর সে ভার্ডিক্টটা দিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো অ্যাকশন রয়েছে, আগে সে কেসটা স্টাডি করেছে তারপর ডিসিশন দিয়েছে। তো কেসটা স্টাডি করাটা যদি আর্লিয়ার অ্যাকশন থাকে তাহলে আফটার হি হ্যাড স্টাডি এখানে ঠিক আছে, কিন্তু এখানে দ্য জাজ হ্যাড গিভেন হবে না, কারণ সে তো আগে কেসটা স্টাডি করেছে পরে ডিসিশন দিয়েছে। কি হবে? হ্যাভ হবে। দ্য জাজ গেভ দ্য ডিসিশন, এটা গেভ হবে বেসিক্যালি, গিভের পাস্ট টেন্স গেভ, সিম্পল পাস্ট টেন্স। দ্য জাজ গেভ দ্য ডিসিশন, the judge gave the decision after he had studied the case carefully. ঠিক আছে, ধরো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। The train left the platform, the train left the platform before we reached the station. The train left the platform before we reached the station. বলো, সেন্টেন্স ঠিক আছে? আরেকটা দিচ্ছি। The patient died before the doctor came. That patient died before the doctor came. বলো, এই দুটো সেন্টেন্স কি ঠিক আছে? আর দে কারেক্ট? The train had already left the platform before we reached the ওকে, station. আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বেই ট্রেন প্ল্যাটফর্ম থেকে লেফট করেছিল, অর্থাৎ আগে কি হয়েছে, আগে ট্রেন প্ল্যাটফর্মে লেফট করেছে তারপর আমরা পৌঁছেছি। যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্য ট্রেন লেফট দ্য প্ল্যাটফর্ম, ট্রেন তো আগে ছেড়েছে না, তাহলে আমরা কি বলবো? দ্য ট্রেন হ্যাড লেফট দ্য প্ল্যাটফর্ম বিফোর উই রিচ দ্য স্টেশন। এবার এখানে দেখো রিচড রয়েছে। নেক্সট দেখো, দ্য পেশেন্ট ডায়েড, দ্য পেশেন্ট ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, তাহলে এখানে কি হবে? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, অর্থাৎ Had died. ডক্টর আসবার পূর্বেই তো সে মারা গেছে, অর্থাৎ দুটো অ্যাকশনের মধ্যে যে অ্যাকশনটা আগে হবে সেটা কিসে হবে? সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এবং যেটা পরে হবে সেটা কিন্তু সেক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স আমরা ব্যবহার করবো, যেটা পরে হবে, অর্থাৎ যে অ্যাকশনটা ল্যাটার অ্যাকশন সেখানে আমরা সিম্পল পাস্ট টেন্সই ব্যবহার করবো। তাহলে আমি এর রুলটা লিখে দিচ্ছি। if both clauses বা both clauses না বলে আমরা এখানে বলতে পারি if both the actions, কারণ এখানে যে ক্লজ থাকবে তার কোনো মানে নেই, অ্যাকশনও থাকতে পারে। if both the actions, if both the actions if both the actions are in past tense, then the earlier one should be written so if both the actions are in past tense, then the earlier one should be written in past perfect tense.
and the latter action যেটা পরে হয়েছে should be তাহলে দেখো আমরা রুলটা কি লিখলাম if both clauses or both actions are in past tense then the earlier one should be written in past perfect tense and the latter one should be written in simple past tense. Next, type 6. দেখো যে I have been knowing him for 5 years, but I do not know where he lives. বলো তো সেন্টেন্স ঠিক আছে? I have been knowing him for 5 years but I do not know where he lives. Last part no error যদি কোনো ভুল না থাকে। আরেকটা লিখছি it is appearing to me that you are doing something wrong. It is appearing to me that you are doing something wrong. It is appearing to me that you are doing something wrong. বলো সেন্টেন্স ঠিক আছে? Is that correct sentence? বলো কেউ অ্যান্সার দেবে? স্যার ওটা লাস্টে কি আছে স্যার? বাট আই ডু নট নো। But I do not know where he lives. স্যার ওটা হবে স্যার আই হ্যাভ নোন হিম ফর 5 ইয়ার্স। Okay. আর পরেরটা বলো সেকেন্ডেরটা কি হবে? ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট ইউ আর ডুইং সামথিং রং। ওকে দেখো ভেরি গুড, ও ঠিকই বলেছে। এখানে দেখো প্রথম যে সেন্টেন্সটা, আমি তাকে 5 বছর ধরে চিনি কিন্তু সে কোথায় থাকে আমি জানি না। তো 5 বছর বছর ধরে চিনি মানে কি, আমি 5 বছর আগে চেনা শুরু করেছিলাম এবং এখনও তার সাথে আমার মাঝে মধ্যে কথাবার্তা হয় বা দেখা সাক্ষাৎ হয়, অর্থাৎ 5 বছর ধরে আমি তার সঙ্গে যোগাযোগে আছি, টাচে আছি, কিন্তু সে কোথায় থাকে আমি জানি না। তাহলে কোনো একটা কাজ 5 বছর আগে স্টার্ট হয়েছে এবং এখনও সেটা কন্টিনিউ হচ্ছে, তো এই ধরনের সেন্টেন্সকে আমরা কোন টেন্সে লিখি না, এই ধরনের সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখি। তো এখানে
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটই আছে আই হ্যাভ বিন নোয়িং রয়েছে হিম ফর 5 ইয়ার্স বাট আই ডু নট নো হোয়ার হি লিভস। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই রয়েছে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যেটা স্ট্রাকচার সেটা সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। কিন্তু প্রবলেম হচ্ছে যে কোনো ভার্বের সাথে আমরা আইএনজি ব্যবহার করতে পারি না, দেয়ার আর সাম রেস্ট্রিকশনস। ধরো নো, আই এম নোয়িং দিস হয় না, আই নো দিস। সাপোজ হি ইজ লাভিং হার, ঠিক না, হি লাভস হার। শি ইজ লাভিং হিম, না, শি লাভস হিম। ঠিক আছে, আই এম লাভিং ইউ হয় না, আই লাভ ইউ। ঠিক আছে, তো লাভের সাথে আইএনজি হয় না। ঠিক একই রকমভাবে নো, লাভ, ঠিক আছে। ধরো হি ওনস এ হাউস, ডোন্ট সে হি ইজ ওনিং এ হাউস। ঠিক আছে, হি ইজ ওনিং, এরকম হয় না। তাহলে সমস্ত ভার্বের সাথে আমরা কিন্তু আইএনজি ব্যবহার করি না। কিছু কিছু ভার্ব আছে যাদেরকে আমরা আইএনজি ফর্মে লিখতে পারি না। এবার তুমি যদি তাদের সাথে আইএনজি অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ওদেরকে প্রোগ্রেসিভ ফর্মে মানে কন্টিনিউয়াস ফর্মে লেখো, সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। যেমন ধরো আই এম আন্ডারস্ট্যান্ডিং ইট, এটা ঠিক নয়, আই আন্ডারস্ট্যান্ড ইট। ঠিক আছে, যেমন ধরো আই এম বিলিভিং দিস, আই এম বিলিভিং হয় না, আই বিলিভ ইউ, আই ট্রাস্ট ইউ, আই এম ট্রাস্টিং ইউ হয় না, আই ট্রাস্ট ইউ। তো কিছু কিছু ভার্ব রয়েছে যাদের সাথে আইএনজি ব্যবহৃত হয় না, আইএনজি ফর্ম যাদের হয় না, আমরা লিখি না। তো এখানে আমি লিস্টটা দিয়ে দিচ্ছি। দ্য ফলোয়িং verbs do not, the following verbs should not be used. The following verbs should not be used in continuous form. The following verbs should not be used in continuous form. কি কি ভার্ব আছে? love, know, mean, I mean to say, I am meaning to say হয় না, মিনিংটা হচ্ছে নাউন। ঠিক আছে, understand, trust, ঠিক আছে, hope, I hope this, don't say I am hoping this, I hope this। ঠিক আছে, তাহলে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে আই হ্যাভ বিন নোয়িং হবে না, যেহেতু নো এর সাথে আমরা আইএনজি ব্যবহার করতে পারবো না, তার ফলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারবো না। তো যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার না করতে পারি, সেক্ষেত্রে যদি আমরা সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে চাই, তাহলে এর নিয়ারেস্ট ফর্মে কি আছে? এর নিয়ারেস্ট ফর্মে আই হ্যাভ নোন হিম হবে। ডোন্ট সে আই হ্যাভ বিন নোয়িং হিম, I have known him for 5 years, but I do not know where he lives. I have known him for 5 years, but I do not know where he lives. Next দেখো পরেরটা, পরের সেন্টেন্সটা, it is appearing to me that you are doing something wrong. দেখো appearing সেন্টেন্সটার মিনিং কি? আমার যেটা মনে হচ্ছে, আমার দেখে যেটা মনে হচ্ছে, আমার কাছে প্রতীয়মান হচ্ছে যে তুমি কিছু একটা ভুল করছো। তো এই ধরনের সেন্টেন্সে আমরা ইট ইজ অ্যাপিয়ারিং বলবো না, ইট অ্যাপিয়ার্স টু মি, ইট অ্যাপিয়ার্স টু মি। মনে রাখবে অ্যাপিয়ারের ইউজ যখন দেখে মনে হচ্ছে অর্থাৎ সিমস টু বি হয়, তখন আমরা কখনোই তার সাথে অ্যাপিয়ারিং বলবো না। অ্যাপিয়ারের মিনিং যখন সিমস টু বি মানে দেখে মনে হচ্ছে এই অর্থে আমরা ব্যবহার করি, তখন আমরা অ্যাপিয়ার্স বলি। তাহলে অ্যাপিয়ারিং কখন বলি? যখন অ্যাপিয়ারিং মানে হচ্ছে কেউ কোনো জায়গায় আসছে, আবির্ভূত হচ্ছে। দ্য পারফর্মার ইজ অ্যাপিয়ারিং অন দ্য স্টেজ, দ্য লেজেন্ড আর্টিস্ট ইজ অ্যাপিয়ারিং অন দ্য স্টেজ। তো সেক্ষেত্রে আমরা অ্যাপিয়ারিং বলবো। বাট যখন সিমস টু বি হবে অর্থাৎ দেখে মনে হচ্ছে এই অর্থে আমরা ব্যবহার করব, তখন কিন্তু আমরা কখনোই এখানে অ্যাপিয়ারিং বলবো না, আমরা অ্যাপিয়ার্স বলবো। সুতরাং এটা মনে রাখবে। বলো, এনি কোয়েশ্চেন, এনিওয়ান, এনিবডি, এনি কোয়েশ্চেন? বলো, if you have any question, tell me.
সবাই বুঝতে পারছো তো? কোনো কোশ্চেন আছে কারোর? ওকে, নেক্সট দেখো, নেক্সট টাইপ। একটা সেন্টেন্স লিখছি। It is high time you have started your business. It is high time you have started your business. Next sentence. It is good time it is about time you have gone there. ঠিক আছে, বলো এই দুটো সেন্টেন্স ঠিক আছে কিনা বলো। স্যার এখানে কি হোয়েন অ্যাড হবে? হোয়েন না, হোয়েনের প্রয়োজন নেই, হোয়েন ছাড়াই বলতে পারবে। স্যার সিম্পল পাস্ট টেন্স হবে, ইউ স্টার্টেড ইউর বিজনেস। ইয়েস, দেখো এই ধরনের ফ্রেজ, এই ধরনের ফ্রেজ দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, এই ধরনের ফ্রেজ দিয়ে, যেমন ইট ইজ হাই টাইম, ইট ইজ গুড টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ রাইট টাইম, তো এই ধরনের ফ্রেজ দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, মনে রাখবে এই ধরনের ফ্রেজ দিয়ে স্টার্ট হলে আমরা এদেরকে সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করব। আমি আগে রুলটা বলে দিচ্ছি। ইট ইজ টাইম it is good time, it is high time, it is about time। এই ধরনের ফ্রেজ দিয়ে যদি সেন্টেন্স স্টার্ট হয় তো মনে রাখবে দিস phrases should be used in simple past tense. These phrases should be used in simple past tense. এই ধরনের ফ্রেজকে আমরা কোথায় ব্যবহার করি? এই ধরনের ফ্রেজকে আমরা সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করি। সো ইট ইজ হাই টাইম ইউ হ্যাভ স্টার্টেড হবে না, ইউ স্টার্টেড ইউর বিজনেস। একই রকমভাবে ইট ইজ অ্যাবাউট টাইম ইউ হ্যাভ গন হবে না, ইউ ওয়েন্ট দেয়ার। ইট ইজ অ্যাবাউট টাইম ইউ ওয়েন্ট দেয়ার। ঠিক আছে, বলো এনি কোয়েশ্চেন? বলো ঠিক আছে, এনি কোয়েশ্চেন? নেক্সট সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ টাইপ 7, শি ওয়াজ উইথ মি আপ টিল নাও সো ডু নট রিবিউক হার ফর গেটিং লেট। বলো সেন্টেন্স ঠিক আছে, ইজ দ্যাট কারেক্ট সেন্টেন্স?
টিলের সাথে আনটিল আর আফটিলের পার্থক্য কি? আনটিল তো তোমরা জানো এটা নেগেটিভ কনজাংশন, কন্ডিশনাল কনজাংশন, নেগেটিভ ক্ষেত্রে ইউজ হয়। টিলটা হচ্ছে ধরো বললাম যে আমি 5টা পর্যন্ত কাজ করবো, একটা টাইম কন্ডিশনকে বোঝায়, ওই সময় পর্যন্ত কাজটা হবে, আই উইল ওয়ার্ক টিল 5 PM। আর আপটিলটা হচ্ছে শি ওয়াজ উইথ মি আপ টিল নাও, মানে এখনো পর্যন্ত সে আমার সঙ্গে ছিল। সো ডু নট রিবিউক হার ফর গেটিং লেট। তো এখানে মনে রাখবে আপটিল আমরা ব্যবহার করি এই মুহূর্ত বোঝানোর জন্য, মানে সে আমার সঙ্গে এতক্ষণ ছিল, অর্থাৎ এই মুহূর্ত পর্যন্ত ছিল। তো সেক্ষেত্রে মনে রাখবে আপটিলের সাথে আমরা সবসময় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, কারণ যেহেতু এই মুহূর্ত পর্যন্ত ছিল, তো সেই জন্য মনে রাখবে আপটিলের সাথে আমরা সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তাহলে এখানে শি ওয়াজ উইথ মি হবে না, শি হ্যাজ বিন উইথ মি আপ টিল নাও, সো ডু নট রিবিউক হার ফর গেটিং লেট। ঠিক আছে, বুঝতে পারলে? এনি কোয়েশ্চেন? স্যার ওই আরেকবার একটু বলবেন আপ টিল আর টিলের পার্থক্যটা? টিল মানে হচ্ছে এটা একটা টাইম কন্ডিশনকে বোঝাচ্ছে, যে আমরা ধরো বললাম যে বিকাল 5টা পর্যন্ত কাজ করতে হবে, সো উই হ্যাভ টু ওয়ার্ক টিল 5 PM, মানে পর্যন্ত, মানে ফিউচারের একটা টাইম লিমিট পর্যন্ত। আর আপ টিল মানে হচ্ছে এই মুহূর্ত পর্যন্ত, এখন পর্যন্ত। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, নেক্সট আরেকটা আমি টাইপের কোশ্চেন দিচ্ছি। এগুলো বিভিন্ন 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 টাইপ, ঠিক আছে? এই এক একটা গ্রামাটিক্যাল রুলের ওপর বেস করে কোয়েশ্চেন আসতে পারে। টাইপ 8, একটা সেন্টেন্স আমি লিখছি, আই হ্যাভ বিন adoring, I have been adoring him for the talent he is gifted. For the talent with which he is gifted. I have been adoring him for the talent with which he is gifted. বলো তো সেন্টেন্স ঠিক আছে? দেখো আমরা, কেউ বলতে পারবে? এনি ওয়ান অফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এ ট্রাই? দেখো আমি বলে দিচ্ছি তাহলে। দেখো এখানে মেন ভার্বটা কি? অ্যাডোর। আই হ্যাভ বিন অ্যাডোরিং হিম। অ্যাডোর মানে কি? প্রশংসা করা। আমি তাকে বরাবর তার প্রশংসা করে আসছি, কারণ তার সেই গড গিফটেড ট্যালেন্টের জন্য। তো সমস্ত ভার্বের সাথে আইএনজি ব্যবহার হয় না, অ্যাডোর ঠিক ওয়ান অফ দেম। আমি যে লিস্টটা তোমাদের লিখিয়েছিলাম সেই লিস্টের সাথে তোমরা অ্যাড করবে অ্যাডোর, অ্যাডমায়ার, অ্যাডমায়ার মানে ওর প্রশংসা, বিলিভ, রিলাই, ট্রাস্ট, হোপ। ঠিক আছে? এই শব্দগুলোকে, এই ভার্বগুলোকে আমরা কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহার করব না, অর্থাৎ এদের সাথে আইএনজি আমরা অ্যাড করতে পারবো না, এদের সাথে কখনো আমরা আইএনজি অ্যাড করতে পারবো না। তাহলে মনে রাখবে, দিস verbs should not be used in
continuous or perfect in perfect continuous form। ঠিক আছে, তো যার ফলে এখানে অ্যাডোরিংটা হবে না। এখানে আমরা কি বলবো? I have adored him for the talent with which he is gifted। ঠিক আছে, বলো বুঝতে পারলে সবাই? এনি কোয়েশ্চেন? স্যার আই অ্যাডোর হিম হ্যাভটাকে দিতেই হবে, আই অ্যাডোর হিম। এবার দেখো এখানে পারফেক্ট কন্টিনিউয়াস আছে, এবার তোমাকে যদি এই পার্টটাকে আন্ডারলাইন করে সেন্টেন্স ইমপ্রুভ করতে দেয়, অপশানে আই হ্যাভ অ্যাডোর্ড দিল, আই অ্যাডোর্ড দিল। মনে রাখবে পারফেক্ট কন্টিনিউয়াসকে ইমপ্রুভ করতে গেলে তার নিয়ারেস্টে কিন্তু পারফেক্ট আসে, সিম্পল আসে না, যার ফলে আমাদের এখানে আই হ্যাভ অ্যাডোর্ড বলতে হবে। আদারওয়াইজ তুমি ইন্ডিভিজুয়াল সেন্টেন্স হিসাবে আই অ্যাডোর হিম তো বলতেই পারো, বাট যদি এখানে আই হ্যাভ অ্যাডোরটাকে ইমপ্রুভ করতে দেয় সেন্টেন্স ইমপ্রুভমেন্টে, এবং এখানে যদি সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট পারফেক্ট দুটোই থাকে, তাহলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসকে ইমপ্রুভ করব পারফেক্ট টেন্স দিয়ে, কারণ তার পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ারেস্টে কিন্তু পারফেক্ট থাকে। বুঝতে পারলে? হ্যাঁ ওকে। আচ্ছা, আর ইমাজিনারি সেন্টেন্স তো আমি তোমাদের বললাম একটু আগে, যে ইমাজিনারি সেন্টেন্সে আমরা ওয়্যার ব্যবহার করি। ধরো ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই, ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার আই উড বিল্ড জেনারেল, আই উড বিল্ড মেনি জেনারেল হসপিটালস থ্রু আউট দ্য কান্ট্রি। ঠিক আছে, তো ইমাজিনেশনের ক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করব। আচ্ছা, আরেকটা ইম্পর্ট্যান্ট টাইপ রয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট, সেটা বলে দিচ্ছি। টাইপ 9, টাইপটার নাম হচ্ছে উইশ রুল। উইশ রুল, আমরা যখন কোনো কিছু উইশ করব, আমরা কিভাবে উইশ করব? উইশ মানে কি? উইশ মানে হচ্ছে আনফুলফিল্ড ডিজায়ার। আমি দুটো সেন্টেন্স দিচ্ছি আগে। আই উইশ, আই উইশ আই I got I wish I got outstanding marks in my board exam। তারপরে I wish I saw you five years ago। তারপরে I wish I am the secretary of this club। বলো I wish I am the secretary of this club। বলো এই তিনটে সেন্টেন্স আর দে কারেক্ট? বলো সেন্টেন্স ঠিক আছে? স্যার ফিউচার টেন্সে কনভার্ট হবে? দেখো এখানে উইশ রুলটা একটু বলে দিই। উইশ
বলতে কি বোঝায়? মনে রাখবে উইশ কি? উইশ হচ্ছে আনফুলফিল ডিজায়ার অফ ইয়োর মাইন্ড। উইশ বলতে আনফুলফিল ডিজায়ার অফ মাইন্ড। উইশ হচ্ছে মনের আনফুলফিল ডিজায়ারকে বোঝায়। উইশ মিন্স আনফুলফিল ডিজায়ার অফ মাইন্ড। এবার আনফুলফিল ডিজায়ার, উইশ অর্থাৎ আনফুলফিল ডিজায়ার এটা দু ক্ষেত্রে হয়, দুরকম ভাবে হয়। একটা প্রেজেন্ট টেন্সের হয়, Sir, I wish আর I had আরেকটা got হবে স্যার। আরেকটা পাস্ট টেন্স হয়। লেট মি কমপ্লিট। উইশ বেসিক্যালি প্রেজেন্ট টেন্সে হয় বা পাস্ট টেন্সে। যদি প্রেজেন্ট টেন্সে উইশ কোনো আনফুলফিল ডিজায়ারকে ইন্ডিকেট করে, তাহলে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব, এবং সিম্পল পাস্ট টেন্সে মনে রাখবে ওয়্যার ব্যবহার করব। আর যদি উইশ পাস্ট টেন্সের কোনো আনফুলফিল ডিজায়ারকে ইন্ডিকেট করে, তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। পাস্ট পারফেক্ট টেন্স। যেমন এখানে আই উইশ আই গট আউটস্ট্যান্ডিং মার্কস ইন মাই বোর্ড এক্সাম। এবার আমার বোর্ড এক্সাম তো হয়ে গেছে, এখন তো আর বোর্ড এক্সাম দিতে পারবো না, কিন্তু আমি বলছি কাশ আমি পেতাম আউটস্ট্যান্ডিং মার্কস। তাহলে এখানে পাস্ট টেন্সের আনফুলফিল ডিজায়ারকে ইন্ডিকেট করছে, পাস্ট টেন্সের আনফুলফিল ডিজায়ার। তাহলে এখানে আই গট হবে না, আই হ্যাড গট, অর্থাৎ পাস্ট পারফেক্ট। সিমিলারলি আই উইশ আই স ইউ 5 ইয়ার্স অ্যাগো। কাশ আমি তোমাকে 5 বছর আগে দেখতাম, অর্থাৎ এটাও কিন্তু পাস্ট টেন্সের আনফুলফিল ডিজায়ার। 5 বছর আগে তো তোমাকে আমি দেখিনি, এখন আমি কি করছি? রিপেন্টেশন করছি। তাহলে এখানে আই উইশ আই হ্যাড সিন ইউ, কারণ পাস্ট টেন্সের আনফুলফিল ডিজায়ার মানেই আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। নেক্সট দেখো, আই উইশ আই এম দ্য সেক্রেটারি অফ দ্য ক্লাব, অর্থাৎ আমি যদি এই ক্লাবের সেক্রেটারি হতাম, অর্থাৎ এখনো তো হতে পারি। তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের আনফুলফিল ডিজায়ার। তো উইশ যদি প্রেজেন্ট টেন্সের আনফুলফিল ডিজায়ারকে ইন্ডিকেট করে, তাহলে আমরা সিম্পল পাস্ট টেন্সে ওয়্যারকে ব্যবহার করব। আই উইশ আই ওয়্যার দ্য সেক্রেটারি অফ দিস ক্লাব। ঠিক আছে, নোট করে নাও। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। হ্যাঁ বলো। গট হবে না গটেন হবে? গট, আই হ্যাড গট। ঠিক আছে, অ্যাকচুয়ালি গেট গট গট। এবার গেটের পাস্ট পার্টিসিপেলে দুটো ফর্ম থাকে, একটা গট একটা গটেন। তুমি দুটোর মধ্যে যে কোনো একটাই বলতে পারো। ইউএস ফর্মে গটেন হয়, বাট ব্রিটিশ ইংলিশে আমরা গটটা বলি। তো আমরা জেনারেলি কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে আই হ্যাভ গট দিস, ঠিক আছে, এরকমভাবেই বলে থাকি। আচ্ছা, নেক্সট দেখো, আমি আরেকটা টাইপ দেখাচ্ছি। টাইপ 10। এখানে টাইপ 10 এ মনে রাখবে, যদি কোনো ইমাজিনারি সেন্টেন্স হয়, ইমাজিনারি ইমাজিনারি সেন্টেন্সে মনে রাখবে আমরা সিম্পল পাস্ট টেন্সে ওয়্যার ব্যবহার করি, এবং তার সাথে আমরা উডটাকে ব্যবহার করি। ব্যাপারটা কিরকম? ধরো বললাম, ইফ আই ওয়্যার আ বার্ড, if I were a bird I would fly।
তাহলে যদি আমি বার্ড হতাম, পাখি হতাম, তাহলে আমি উঠতে পারতাম। আমি তো অ্যাকচুয়ালি পাখি নই। ইফ আই ওয়্যার এ বার্ড, মানে আমি যেটা নিজে নই, যদি আমি নিজেকে তার সাথে কল্পনা করি, সেক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করি। ইফ আই ওয়্যার এ বার্ড, এবং এখানে মনে রাখবে আই উড ফ্লাই হবে। ঠিক আছে, ইমাজিনারি সেন্টেন্সে আমরা এভাবে ব্যবহার করি, উড ব্যবহার করি। ইরেসপেক্টিভ অফ অল সাবজেক্ট, এখানে আই এর পরিবর্তে অন্য কোনো সাবজেক্ট হলেও কিন্তু আমরা ওয়্যারই বলতাম। ঠিক আছে, তো তোমাদেরকে আমি এই সপ্তাহে বাড়িতে কি দেবো, এই টেন্সের এক্সারসাইজের একটা রেকর্ড দেবো, আমার ক্লাসের রেকর্ডিং, সেটা তোমরা নোট করবে। আর সেই সঙ্গে ভোকাবুলারিতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের যেটা দেবো সেটা তোমরা নোট করবে। প্রত্যেক দিন যেটা দেবো, যেদিনেরটা সেদিনেই নোট করবে, দেখবে সেক্ষেত্রে পড়া জমবে না। আর সেই সাথে তোমাদেরকে ভোকাবুলারি মুখস্থ করতে হবে, ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে। আমার ওয়ার্ড মিনিংয়ের ওপর অনেকগুলো সেশন রয়েছে রেকর্ড করা, সেগুলো তো তোমরা শুনবেই, সঙ্গে কিছু রেডিমেড ওয়ার্ড তোমাদেরকে আমি দিয়ে দেবো, যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে। তো সেগুলো তোমাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মুখস্থ করতে হবে। আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, সেগুলো তোমরা মুখস্থ করা শুরু করে দেবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এত পর্যন্তই রাখছি।